সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি লাইভে আছি প্রশান্ত কুমার সাহা, সহকারী শিক্ষক, মহাজন গোসরের মাধ্যমিক বিদ্যালয় কালিয়ানড়াই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতকালকে তোমাদের এই হিসাব বিজ্ঞান ক্লাস নেওয়া হয়েছিল। এখানে যে অঙ্কটা করা হয়েছিল সেটা হচ্ছে বইয়ের 3 নং প্রশ্ন আর এই 3-এর ক আর খ করা হয়েছিল, সমাধান করানো হয়েছিল ক এবং খ। আজকে তোমাদের যেটা বলছিলাম যে তোমরা গ নাম্বারটা একটু দেখে আসবা, আমি সমাধান করাবো, তোমরা তার সাথে মিলাবা। আশা করি তোমরা বাড়িতে 3-এর গ করেছো। তারপরও আমি 3-এর গ নাম্বার এর সমাধান করার চেষ্টা করি, তোমরা দ্রুত এর সাথে একটু মিলিয়ে নেবে। তো 3-এর গতে আছে জনাব হান্নানের পারিবারিক আয় ব্যয় বিবরণ প্রস্তুত করুন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রাপ্তি প্রদান হিসাব করেছি। প্রাপ্তি প্রদান হিসাবে প্রাপ্তি সাইডে কি ছিল? যাবতীয় মুনাফাজাত প্রাপ্তি, আর প্রদান সাইডে ছিল মূলধন এবং মুনাফাজাত প্রদান ব্যয়গুলো। তো আমরা এখন এই প্রাপ্তি প্রদান হিসাব থেকে আয় ব্যয় হিসাব করব, বা অর্থাৎ আয় ব্যয় বিবরণী প্রস্তুত করব। আর এই আয় ব্যয় বিবরণী প্রস্তুত করার প্রথম ধাপটা হচ্ছে আমাদের প্রথমে মুনাফাজাত আয়গুলো লিখতে হবে। তারপরে স্টেপটা হচ্ছে কি, যে প্রাপ্তি প্রদান হিসাবে প্রদান সাইডে যে মূলধন এবং মুনাফাজাত ব্যয়ের পরিমাণ লিখছিলাম, ব্যয়ের খাতগুলো লিখছিলাম, সেখান থেকে শুধুমাত্র মুনাফা জাতীয় যে ব্যয়গুলো হয়েছে সেই ব্যয়গুলো আমরা এখানে প্রস্তুত করব। তো আমরা কোনগুলো মুনাফা জাতীয় আর কোনগুলো মূলধন জাতীয়, আমরা মূলধন ও মুনাফার লেনদেনের চ্যাপ্টারে কিন্তু আমরা সুন্দরভাবে বুঝিয়েছি। তারপরে একটু বলি, মুনাফাজাত লেনদেন বা ব্যয়গুলো হচ্ছে যে ব্যয়গুলো প্রতিনিয়ত এবং যে ব্যয়গুলোর টাকার পরিমাণ খুব কম, অল্প, সেই ব্যয়গুলোকে বলা হচ্ছে মুনাফাজাত ব্যয়। মূলধনজাত ব্যয় কোনগুলো? যে ব্যয়ের ফলে আমাদের স্থায়ী সম্পত্তি অর্জিত হয়, বা যে ব্যয়গুলো আমরা সচরাচর করি না, বছরে একবার বা 2 বছর বা 3 বছর পর একবার করতে পারি, আবার নাও করতে পারি। অর্থাৎ আমাদের প্রয়োজনে যে ব্যয়টা আমাদের করতে হয় এবং স্থায়ী সম্পদ অর্জিত হয়, সেই ব্যয়গুলোকে বলা হচ্ছে আমাদের মূলধনজাত ব্যয়। যেমন টেলিভিশন ক্রয়, ফ্রিজ ক্রয়, মোবাইল ক্রয় ইত্যাদি ইত্যাদি। তো আজকে আমরা 3-এর গ নাম্বার করার চেষ্টা করি। প্রশ্ন নং 3-এর গ। আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে হলে আমাদের বিবরণী বা বিবরণ আর টাকার ঘর দিতে হয় 3টে। এটা প্রথমে লিখতে হবে জনাব হান্নান, জনাব হান্নান এর আয় ব্যয় বিবরণী। সালটা এখানে তারিখ এবং সাল দিতে হবে। 31শে ডিসেম্বর 2017। এখানে বিবরণ টাকা টাকা টাকা। প্রথমে বলছিলাম, প্রথমে আমাদের আনতে হবে কি, আয় সমূহ। শিক্ষার্থী বন্ধুরা, পারিবারিক বাজেটের আয় সমূহ সাধারণত এখানে জনাব হাসান বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, তাই জনাব হাসানের আয় কি হতে পারে এখানে কিন্তু সুস্পষ্ট ভাবে বলে যাচ্ছে তার বেতন, বেতন থেকে আয়, বোনাস থেকে আয়, এবং
বেতন, বোনাস এবং কৃষি ফসল আছে, কৃষি ফসল থেকে তারা হয়েছে। তো আমরা দেখি বেতন। বেতন প্রতি মাসে 30,000 টাকা করে পেত, গুণ 12, 3,60,000 টাকা। বোনাস 20,000 গুণ 2, দুটো বোনাস পেয়েছে, 40,000 টাকা। আর কৃষি ফসল বিক্রি, কৃষি ফসল বিক্রি করে পেয়েছে 48,500। এই তিনটা যোগ করে আছে আমাদের 4,48,000, 4,48,500 টাকা। আমাদের আয় সমূহ হয়ে গেল। এরপর আনতে হবে ব্যয় সমূহ। ব্যয় সমূহ হচ্ছে আমাদের পর্যায়ক্রম দেওয়া আছে, যেখানে খাদ্য সামগ্রী ক্রয় এটা ব্যয়, সহকর্মী ঋণ পরিশোধ একটা ব্যয়ের খাত ধরতে হবে, কিন্তু এটা আমাদের আয় ব্যয় বিবরণীতে যাবে না, কারণ এটা একটা মূলধনজাত ব্যয়। এটা আমাদের কি করতে হয়, সরাসরি আর্থিক অবস্থা বিবরণী থেকে আমাদের ঋণ পরিশোধটা দেখা দিতে হবে। তো আমরা একটু লিখি, খাদ্য সামগ্রী ক্রয় 78,000, খাদ্য সামগ্রী ক্রয় 78,000, ঔষধ ও ডাক্তার ফি, ঔষধ ও ডাক্তার ফি 18,000 টাকা। তারপর আছে বাড়ি মেরামত খরচ, বাড়ি মেরামত খরচ 31,000 টাকা। বিদ্যুৎ ও টেলিফোন খরচ, বিদ্যুৎ ও টেলিফোনের আমাদের আবার একটা পয়েন্ট আছে, এখানে আছে 3,400 টাকা বকেয়া রয়েছে, বকেয়াটা যোগ করে দিতে হবে। বিদ্যুৎ ও টেলিফোন 8,600 যোগ বকেয়া 3,400, এগুলো হচ্ছে 12,000 টাকা। কাপড় চোপড় ক্রয়, 42,000 টাকা। কাপড় চোপড় ক্রয় 7,500 টাকা। 7,500 টাকা। তারপর আছে লেখাপড়া খরচ 42,000 টাকা। লেখাপড়ার খরচ 42,000 টাকা। এই সব মিলিয়ে হচ্ছে 1,88,500 টাকা। এই কটা যোগ করলে আমাদের হবে 1,88,500 টাকা। এইটা মোট আয়ের থেকে আমরা বাদ দিচ্ছি ব্যয় সমূহ। মোট আয়ের থেকে আমাদের টোটাল ব্যয় বাদ দিলে দাঁড়া আছে 2,60,000 টাকা। নিচে ডবল দুটো দাগ টেনে যোগ করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আমরা কালকে ক্লাসে যে দুটো ক আর খ করেছে, আজকে গয়ের সমাধান করলাম। তো আমরা মনে হয় পারিবারিক বাজেটের মূলধন কিভাবে নির্ণয় করতে হয়, প্রাপ্তি প্রদান অর্থাৎ সমপরিমাণ নগদ তহবিল কিভাবে নির্ণয় করতে হয়, এবং আয়ের উদ্বৃত্ত অর্থাৎ বিশদ আয় ব্যয় বিবরণীতে আমাদের আয়ের উদ্বৃত্ত বা ব্যয়ের উদ্বৃত্ত কিভাবে নির্ণয় করতে হয়, আয়ের উদ্বৃত্ত। আরেকটা কথা না বলে নয়, যদি আমাদের আয়ের পরিমাণ বেশি থাকে, বড় হয়, আয় বেশি হয় আর ব্যয় কম হয়, তাহলে বিয়োগফলটা হচ্ছে আয়ের উদ্বৃত্ত। আর যদি আয় কম থাকে আর ব্যয়ের পরিমাণ বেশি হয়, তাহলে যে বিয়োগটা হবে সেটা হচ্ছে ব্যয়ের উদ্বৃত্ত বলে। তো আমরা মনে হয় পারিবারিক বাজেটের অঙ্কটা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি। তো আজ আর নয়, আগামীকালকে তোমরা বইয়ের 4 নম্বর অঙ্ক করার চেষ্টা করবে। আশা করি আগামীকাল আমরা যে ক্লাসটা নেব সবাই সে ক্লাসে উপস্থিত থাকবে। তো আজকে ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।